শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। একজনকে দেখতে পাচ্ছি যে যিনি জয়েন করেছেন, আপনি শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শুনতে পাচ্ছেন কিনা? ওকে, দেখেন আপনাদের কারো কোনো রেসপন্স নাই, এটা খুব দুঃখজনক। যাই হোক, রেসপন্স করারও দরকার নাই। আমরা লাস্ট ক্লাসে বোধহয় 244 পর্যন্ত করছিলাম। সো আজকে আমরা 245 নাম্বার থেকে শুরু করব। ম্যাথ নাম্বার 245। 245-এ বলা হচ্ছে যে দ্য সাম অফ এ নাম্বার কনসিস্টিং অফ টু ডিজিটস অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। বলতেছে যে দুই ডিজিটের একটা সংখ্যা যদি তাদের অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, তাহলে এই সংখ্যার যোগফলের, মানে এই সংখ্যা দুটার যোগফলকে আপনি নিচের কোন সংখ্যাতে ভাগ করতে পারবেন। দুই ডিজিটের একটা সংখ্যা, এই সংখ্যা যদি তাদের অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, তাহলে এই দুইটা সংখ্যার যোগফলকে নিচের কোনটা দ্বারা ভাগ করা যাবে। দেখেন অপশনে কি কি দেওয়া আছে। অপশনে দেওয়া আছে 7, বিতে দেওয়া আছে 9, সিতে দেওয়া আছে হচ্ছে 10, ডিতে দেওয়া আছে হচ্ছে আপনার 11। আপনি দুই ডিজিটের যে কোনো সংখ্যা দিয়ে হিসাব করতে পারেন। ধরেন যে আমি একটা সংখ্যা নিলাম 12। এই দুই ডিজিটের এই 12 এই সংখ্যাটা যদি তাদের জায়গা পরিবর্তন করে, তাহলে কত হয়ে যাবে? 21 হবে। এখন আমি যদি এই 12 আর 21কে যোগ করে দেই, তাহলে আমি যোগফল কত পাবো? 33 পাবো। তো এই 33 অর্থাৎ এই যোগফলকে নিচের কোন সংখ্যাটা দ্বারা ভাগ করতে পারবেন? আপনি বলবেন যে ভাই অপশন ডির 11 দ্বারা ভাগ করা যাবে। অর্থাৎ 11 দিয়ে 33কে ভাগ করলে 3 বার যাবে। আপনি যে কোনো সংখ্যা ধরতে পারেন। আপনি যদি ধরেন যে 23, তাহলে 23 তাদের জায়গা পরিবর্তন করলে কত হয়ে যাবে? 32 হবে। এখন যদি আপনি 23 আর 32 এই দুইটাকে যোগ করে দেন, তাহলে কত হবে? 30, 20, 50, 53 দিয়ে 55। এই যে 55 হয়েছে যোগফল, এই যোগফলকে আপনি অবশ্যই অবশ্যই 11 দিয়ে ভাগ করতে পারবেন। আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ধরে নেন আপনি ধরলেন 46। এই 46কে জায়গা যদি পরিবর্তন করে দেন, তাহলে হয়ে যাবে কত? 64 হয়ে যাবে। এখন এই যে 46 আর 64, এই দুইটা যদি যোগ করি, 60, 40, দেখেন 60, 40, 100, 106 আর 4 কত হয়ে যায়? 110 হয়। তার মানে এই দুইটা সংখ্যার যোগফলকে আপনি অবশ্যই অবশ্যই কি করতে পারতেছেন? 11 দ্বারা ভাগ করতে পারতেছেন। তো প্রশ্ন এটাই বলতেছে যে দুই ডিজিটের একটা সংখ্যা যদি তাদের অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে, তাহলে এই দুইটা সংখ্যার যোগফলকে আপনি নিচের কোন সংখ্যাটা দ্বারা ভাগ করতে পারবেন। তো শুধুমাত্র এই 11 দ্বারাই এই ধরনের সংখ্যাগুলোকে ভাগ করা পসিবল হবে। সেখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন
ডি 11। এরপরে চলে যান 247-এ, ম্যাথ নাম্বার 247। দেখেন 247-এ বলতেছে যে ইফ এন ইজ এ হোল নাম্বার গ্রেটার দেন 1, এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা যেটা একের চেয়ে বড়, দেন এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। বলতেছে যে এন একটা সংখ্যা যেটা কি হবে, একের চেয়ে বড় হবে। অর্থাৎ এন সমান সমান আপনি 2, 3, 4, 5 যা ইচ্ছা তা ধরতে পারবেন, ঠিক আছে। এন এর ভ্যালু একের চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা আপনি ধরতে পারবেন। তো আমাদেরকে বলছে যদি এন যদি একের চেয়ে বড় যে কোনো একটা সংখ্যা হয়, তাহলে এই যে এন স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস 1, এইটাকে আপনি নিচের কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন। সো নিচে কি কি সংখ্যা দেওয়া আছে, একটা আছে হচ্ছে আপনার 8, একটা আছে হচ্ছে আপনার 10, একটা আছে হচ্ছে আপনার 12, আর একটা আছে হচ্ছে আপনার 16, ঠিক আছে। তাহলে এন এর মানকে যদি প্রথমত আমি 2 ধরি, তাহলে 2 এর উপরে স্কোয়ার, তারপরে 2 এর উপরে স্কোয়ার মাইনাস 1, তাহলে এখানে কত হবে, 4 ইন্টু 4 বিয়োগ 1 সমান সমান হচ্ছে 3, অর্থাৎ 3 4 12। তাহলে এই যে দেখেন এই 12টাকে আপনি কত দিয়ে ভাগ করতে পারতেছেন, 12 দিয়ে ভাগ করতে পারতেছেন না। তো এন এর মান 2 ধরলেও আপনি যেই গুণফলটা পাচ্ছেন তাকে 12 দিয়ে ভাগ করা যায়। এখন যদি আমি এন এর মানকে 3 ধরি, যে 3 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার মাইনাস 1, তাহলে 9 গুণন 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 নং 72। এই 72কেও কিন্তু আপনি এই 12 দিয়েই ভাগ করতে পারতেছেন। আবার এন এর মানকে যদি আপনি 4 ধরেন, তাহলে 4 স্কোয়ার, তাহলে হচ্ছে 4 স্কোয়ার মাইনাস 1, তাহলে হচ্ছে 16 গুণন 15, 16 আর 15 গুণ করলে কত হয়ে যায়, 240 হয়ে যায়। এই 240কেও কিন্তু আপনি এই 12 দিয়েই ভাগ করতে পারতেছেন। তার মানে এন এমন একটা পূর্ণ সংখ্যা যার মান একের চেয়ে বেশি যে কোনো সংখ্যা হইলে এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা অবশ্যই অবশ্যই 12 দ্বারা ডিভিজিবল হবে, ঠিক আছে। আমি 3টা সংখ্যা দেখালাম, আপনি আরো বেশ কিছু সংখ্যা ধরে চেক করে দেখতে পারেন। প্রত্যেকটা সংখ্যাকে আপনি কি করতে পারবেন, 12 দিয়ে ভাগ করতে পারবেন। সো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ 12। 267-তে চলে যান, ম্যাথ নাম্বার 267। দেখেন 267-তে বলা হচ্ছে যে দ্য স্মলেস্ট 4-digit নাম্বার, the smallest 4-digit number exactly divisible by 7s। বলতেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যাবে। সো এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে হচ্ছে আপনার 1001, অপশন বি তে দেওয়া আছে হচ্ছে আপনার 1007, 1007, অপশন সি তে দেওয়া আছে আপনার 1101, 1101, অপশন ডি তে দেওয়া আছে আপনার 1108, 1108। এই নিচে যে 4টা সংখ্যা দেওয়া আছে অপশনে, এই 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটাকে আমি 7 দিয়ে ভাগ করতে পারবো, 7 দিয়ে ভাগ করতে পারবো। তো দেখেন এখানে যদি এটাকে আমি 7 দিয়ে ভাগ করি, তাহলে 7 14 98, হাতে থাকে 2, 2 আর 1 21, অর্থাৎ 3 7 21। প্রথমটাকে আমি 7 দিয়ে ভাগ করতে পারতেছি। তারপরে দেখেন এইটাতে কত হয়, 7 14 98, 7 14 98, হাতে থাকে 2, 2 এর সাথে কত 27, 7 দিয়ে 27কে ভাগ করতে পারবো না, এটা উত্তর হবে না। আবার এইটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে দেখেন 7 15 কত হয়ে যায়, 105, হাতে থাকে 5, 5 আর 1 51, 7 দিয়ে 51কে ভাগ করতে পারবো না, এটাও বাদ। আবার দেখেন এইটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি,
তাহলে সেম 7 পূর্ণ 105, হাতে থাকে 5, 5 আর 8 58, 7 দিয়ে 58কে ভাগ করতে পারবো না, সো এটা উত্তর হবে না। তার মানে এখানে একটাই সংখ্যা আছে 1001 যাকে আপনি 7 দিয়ে ভাগ করতে পারতেছেন। সো অপশন এ উইল বি দ্য রাইট আনসার। 268-তে চলে যান, পরেরটাই। দেখেন 268-তে বলা হচ্ছে যে হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1056 টু গেট আ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23। বলতেছে যে 1056 এর সাথে কোন সংখ্যাটা যোগ করলে 23 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো খেয়াল করে দেখেন, এখানে আপনাকে 3 4 5 6 দিয়ে রাখছে। মূল কথা যে আমি যদি 23 দিয়ে 1056কে ভাগ করতে পারবো না, এটা আমি জানি। প্রশ্ন পড়েই বোঝা যাচ্ছে যে 23 দিয়ে 1056কে কখনোই নিঃশেষে বিভাজ্য করা পসিবল না। এই জন্যই বলতেছে যে 1056-র সাথে আপনি কত যোগ করবেন যার ফলে এই পুরো সংখ্যাটাকে আপনি 23 দিয়ে ভাগ করতে পারবেন। তো আমরা একটু ক্যালকুলেশন করে দেখি, 4 23-এ কত হয়, 92 হয়ে যায়। তাহলে এখানে হচ্ছে 13 আর এই যে 6 136। তাহলে দেখেন 5 23-এ কত হয়ে যায়, 5 23-এ হয়ে যাবে 115 না, 115 হয়ে যাবে। তাহলে এখানে 1 এখানে 2। আপনি 23 দিয়ে কখনো 21কে ভাগ করতে পারবেন? 23 দিয়ে কখনো 21কে ভাগ করা যায়? ভাগ করা যায় না। কিন্তু আমাকে বলতেছে যে 1056-র সাথে কত যোগ করব যার ফলে এই পুরো সংখ্যাটাকে আমি 23 দিয়ে ভাগ করতে পারবো। এখন আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন যে ভাই এখানে যদি ভাগশেষ আমার 21 না হয়ে এটার সাথে যদি আরো 2 যুক্ত করে 23 হয়ে যেত, তাহলেই তো খুব সুন্দরভাবে 23-কে 23 লিখে আমার রিমাইন্ডার কত আসতো, 2 আসতো। তার মানে আমি 23 দিয়ে কখন 1056-কে নিঃশেষে বিভাজ্য করতে পারতেছি, যখন আমি আরো একটা 2 এই 1056-এর সাথে যোগ করতেছি। এখানে 21-এর সাথে 2 যোগ করে দেয়া মানেই হচ্ছে 1056-এর সাথে 2 যোগ করে দেয়া। তার মানে 1056-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমার সংখ্যাটা হয়ে যাবে 1058, তাকে আমি 23 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো। তো এই যে প্রশ্নে জিজ্ঞাসা করছে যে 1056-এর সাথে কত যোগ করবেন, তো 1056-এর সাথে মূলত আমরা যোগ করব 2। এখানে সঠিক উত্তর নাই, উত্তর হবে হচ্ছে আপনার নান অফ দিস। ঠিক আছে, সঠিক উত্তরটা অপশনে দেওয়া নেই, উত্তরটা হবে হচ্ছে 2। সরি, দেওয়া আছে। উত্তরটা হবে হচ্ছে আপনার অপশন এ। অপশন এতেই 2 দেওয়া আছে। অপশন এ, অপশন এতে 2 দেওয়া আছে, অপশন এ হবে, নান অফ দিস না। অপশন এতে দেওয়া আছে উত্তর, দেখেন। দুইশো চুরাশিতে চলে যান, ম্যাথ নাম্বার 284। হ্যাঁ, 284-তে বলতেছে যে হাউ মেনি নাম্বারস লেস দেন 100 আর মাল্টিপলস অফ বোথ 10 অ্যান্ড 13, সরি লেস দেন 1000। বলতেছে যে 1000-এর নিচে কতগুলো সংখ্যা আছে যাদেরকে আপনি 10 এবং 13 এই দুইটা দিয়ে ভাগ করতে পারবেন। 1000-এর নিচে কতগুলো সংখ্যা আছে যাদেরকে 10 এবং 13 এই দুইটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। সো এই যে প্রশ্ন আপনাকে বলতেছে যে 10 দিয়েও ভাগ করা যাবে, 13 দিয়েও ভাগ করা যাবে। সো একটা সংখ্যাকে যদি আপনি 10 এবং 13 দুইটা দিয়েই ভাগ করতে পারেন, তার মানে ওই সংখ্যাটাকে আপনি 10 আর 13-র গুণফল
অর্থাৎ 130 দিয়েও ভাগ করতে পারবেন। ঠিক আছে, একটা সংখ্যাকে যদি আপনি 10 এবং 13 উভয়টি দিয়ে ভাগ করতে পারেন, তার মানে ওই সংখ্যাটাকে আপনি 10 আর 13-র গুণফল বা লসাগু 130 দিয়ে ভাগ করতে পারবেন। তো 1000-এর নিচে এরকম কতগুলা সংখ্যা আছে? আপনি বলবেন যে প্রথম সংখ্যাই হচ্ছে আপনার 130, তারপরে হচ্ছে আপনার 260, তারপরে হচ্ছে আপনার 390, তারপরে হচ্ছে আপনার 12 হাত থেকে 4, 520। ঠিক আছে, 520, তারপরে হচ্ছে আপনার 056, তারপরে হচ্ছে আপনার 087, তারপরে হচ্ছে আপনার 0, 8 3 11, 1 হাত থেকে 1, 8 আর 1 9, 910। অর্থাৎ এই কয়েকটা সংখ্যায় আছে, একটা হচ্ছে 130, একটা হচ্ছে 260, একটা হচ্ছে 390, একটা 520, 650, 780, 910। অর্থাৎ 1 2 3 4 5 6 7, 1000-এর কম এরকম 7টা সংখ্যা আছে। 7টা সংখ্যা আছে যাদেরকে 10 এবং 13 উভয় সংখ্যা দিয়েই আপনি ভাগ করতে পারবেন। সো সঠিক উত্তর হচ্ছে 7। 7টা সংখ্যা পাবেন এরকম। দুইশো পঁচাশিতে চলে যান, ম্যাথ নাম্বার 285। দেখেন 285-তে বলা হচ্ছে যে হাউ মেনি ইন্টিজার্স বিটুইন 100 and 150 বোথ ইনক্লুসিভ ক্যান বি ইভেনলি ডিভাইডেড বাই নেইদার 3 nor 5। বলতেছে যে 100 এবং 150-এর মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, এদের মধ্যে 100 আর 150-এর মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে, তাদের মধ্যে কোন সংখ্যাগুলোকে 3 দিয়েও ভাগ করতে পারবো না, 5 দিয়েও ভাগ করতে পারবো না, এমন সংখ্যা কতগুলো আছে? 3 দিয়েও ভাগ করতে পারবো না, 5 দিয়েও ভাগ করতে পারবো না, 3 5 কোনোটা দিয়েই ভাগ করতে পারবো না, এমন সংখ্যা কতগুলো আছে এটা বের করা লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এই যে 100 থেকে 150 পর্যন্ত টোটাল সংখ্যা আছে কয়টা? আপনি বলবেন যে টোটাল সংখ্যা আছে 51টা। টোটাল সংখ্যা আছে কয়টা ভাই? 51টা। কারণ যেহেতু বলছে যে বোথ আর ইনক্লুসিভ, অর্থাৎ 100 আর 150 এই সংখ্যাগুলোর মধ্যে কাউন্ট করতে হবে। তার মানে 100 থেকে 150 পর্যন্ত সংখ্যা আছে 51টা। আমরা আগে বের করব যে 3 দিয়ে ভাগ করতে পারবো কতগুলো সংখ্যাকে এবং 5 দিয়ে ভাগ করতে পারবো কতগুলো সংখ্যাকে। কারণ কাকে কাকে ভাগ করতে পারবো এইটা বের করলে আমরা বুঝতে পারবো যে কাকে কাকে ভাগ করা যাবে না। তাহলে 100 থেকে 100-র পরে কোন সংখ্যা আছে যাকে আপনি 3 দিয়ে ভাগ করতে পারবেন? আপনি বলবেন যে 102 আছে, তারপরে আছে 105 আছে, তারপরে 108 আছে, তারপরে 111 আছে, এইরকম করে চলতে থাকবে 150 পর্যন্ত। তো আপনি নর্মাল সেন্সে চিন্তা করেন ভাই, যে 100 থেকে 150 পর্যন্ত যদি আমার 51টা সংখ্যা হয় আর 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যাগুলোর মধ্যে যদি দেখেন এই যে 3 করে গ্যাপ হয়, তাহলে 51টা সংখ্যার মধ্যে এইরকম কতগুলা সংখ্যা আছে যেগুলোকে আমি 3 দিয়ে ভাগ করতে পারবো? আপনি বলবেন যে যেহেতু প্রত্যেকটা সংখ্যার মধ্যে 3 করে গ্যাপ, তো 3 দিয়ে 51কে ভাগ করে দেন, তাহলে বুঝতে পারবেন যে 3 দ্বারা ভাগ করা যাবে। 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে আপনার 17টা। এমন সংখ্যা আছে 17টা। এবারে বলতেছে যে 5 দ্বারা ভাগ করা যাবে, এটা একটু দেখি। তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে হচ্ছে আপনার 100, 105, 110, 115, এরকম করে চলতেই থাকবে একদম 150 পর্যন্ত। তাহলে এই যে দেখেন, এইবার এইগুলোর মধ্যে কত করে গ্যাপ আছে? 5 করে গ্যাপ আছে না? 5 করে গ্যাপ আছে। তো আপনার টোটাল সংখ্যা কয়টা? 51টা সংখ্যা। 51টা সংখ্যার মধ্যে যদি এরকম 5 করে করে গ্যাপ থাকে, 5 করে করে গ্যাপ থাকে, তাহলে টোটাল সংখ্যা হবে কয়টা? আপনি বলবেন যে টোটাল সংখ্যা হবে আপনার এই একটা বাদ দিতে হবে 10টা। 10টা অর্থাৎ ডিভিজিবল বাই 5, 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা কতগুলো থাকবে? 10টা থাকবে। তাহলে খেয়াল করে দেখেন, 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে 17টা, 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা আছে কয়টা?
10টা, তার মানে 2টা মিলে টোটাল কয়টা? 27টা। কিন্তু কিন্তু এই 3 দ্বারা ভাগ করা যায় এবং 5 দ্বারা ভাগ করা যায়, এই সংখ্যাগুলোর মধ্যে এমন কিছু সংখ্যা আছে যাদেরকে আপনি 3 দিয়েও ভাগ করতে পারবেন, আবার 5 দিয়েও ভাগ করতে পারবেন। যেমন এমন একটা সংখ্যা হচ্ছে 105। এই 105কে 3 দিয়েও ভাগ করা যায়, আবার 5 দিয়েও ভাগ করা যায়। তাহলে এই সংখ্যাগুলো একটু বাদ দিতে হবে। তাহলে এখন আমাকে খুঁজতে হবে যে 100 থেকে 150-এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যাদেরকে আমি 3 দিয়েও ভাগ করতে পারি এবং 5 দিয়েও ভাগ করতে পারি। তো 3 দিয়েও ভাগ করতে পারি এবং 5 দিয়েও ভাগ করতে পারি, তার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে আমি 15 দিয়ে ভাগ করতে পারবো। তো 15 দ্বারা ভাগ করা যায় এমন সংখ্যা কতগুলো আছে? আপনি বলবেন একটা আছে 105, একটা আছে 120, একটা আছে 135, আর একটা আছে হচ্ছে 150। অর্থাৎ 1, 2, 3, 4, 4টা সংখ্যা আছে যাদেরকে আপনি কি করতে পারবেন? 4টা সংখ্যা আছে যাদেরকে আপনি 3 এবং 5 উভয়টি দিয়ে ভাগ করতে পারবেন। 3 এবং 5 উভয়টি দিয়ে কি করতে পারবেন? ভাগ করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলতে পারবো কি যে এখানে কি 27টা হবে না ওটা বেশি হবে? দেখেন তো এখানে কি ইয়ে করলাম নাকি? 3 সুতরাং 51, হ্যাঁ ঠিক আছে, 17টা হবে। তাহলে আর 5 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা কতগুলো? এটা দেখেন তো, একটু চেক করেন তো, এটা কি কোথাও ভুল বললাম নাকি? না, এখানে 51 হবে। হ্যাঁ, 5 10 50, আর একটা একটা অতিরিক্ত থাকতেছে, তো অর্থাৎ 150কে আমরা এখানে কাউন্ট করি না, এখানে 11 হবে। তাই তো বলি যে এখানে 11 হবে, 10 না। 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা হচ্ছে 11টা, 150কে কাউন্ট করি নাই। তাহলে 17 আর হচ্ছে 17 আর 11 টোটাল হচ্ছে 28টা, আর 15 ডিভিজিবল, ডিভিজিবল বাই 15 এমন সংখ্যা আছে কয়টা? 1 2 3 4। তার মানে 28টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যা আছে যাদেরকে আমি 3 দিয়ে এবং 5 দিয়ে অর্থাৎ 15 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে 28 থেকে 4 এই 4টা সংখ্যা বাদ দিতে হবে, কারণ এই 4টা সংখ্যা রিপিট আছে, 3-এর মধ্যেও আছে, 5-এর মধ্যেও আছে। তাহলে এই 4টা সংখ্যা বাদ দিলে আমার সংখ্যা কয়টা থাকে? 24টা। অর্থাৎ 100 থেকে 150-এর মধ্যে 24টা সংখ্যা আছে যাদেরকে আপনি 3 দিয়ে এবং 5 দিয়ে ভাগ করতে পারবেন। কিন্তু প্রশ্নে বলতেছে যে পারবেন না, ভাগ করতে পারবেন না। কোনটা, কয়টা সংখ্যাকে? 3 দিয়েও ভাগ করতে পারবেন না, 5 দিয়েও পারবেন না, এমন কয়টা সংখ্যা আছে? তাহলে 100 থেকে 151 পর্যন্ত টোটাল সংখ্যা, 150 পর্যন্ত টোটাল সংখ্যা আছে 51টা। 51টা সংখ্যার ভিতরে 24টা সংখ্যা আছে যাদেরকে আমি ভাগ করতে পারবো। তাহলে 51 থেকে 24 বাদ দিলে যে 27 পাওয়া যায়, তো এই 27 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে 100 থেকে 150 পর্যন্ত 27টা সংখ্যা আছে যাদেরকে আমি 3 দিয়েও ভাগ করতে পারবো না, 5 দিয়েও ভাগ করতে পারবো না। ঠিক আছে, সো এই 27 হবে এই প্রশ্নের সঠিক আনসার। 27, যে 27টা সংখ্যা আছে যাদেরকে 3 এবং 5 কোনোটা দিয়েই ভাগ করা পসিবল নয়। তিনশো নম্বরে চলে যান, ম্যাথ নাম্বার 300। দেখেন 300-তে কি বলা হচ্ছে যে ইন ডুইং আ কোয়েশ্চেন অফ ডিভিশন উইথ জিরো রিমাইন্ডার এ ক্যান্ডিডেট টুক 12 as divisor instead of 21. The quotient obtained by him was 35. The correct quotient is, বলতেছে যে ধরেন যে আপনি একটা ভাগের অঙ্ক করতেছেন যার ভাগ শেষ হচ্ছে 0। তো একজন ক্যান্ডিডেট, ডিভাইজারের বাংলাটা আমি সঠিক ওইভাবে বলতে পারছি না, ধরেন একজন ক্যান্ডিডেটকে বলা হলো যে একটা সংখ্যাকে 21 দিয়ে ভাগ করতে, কিন্তু 21 দিয়ে ভাগ না করে সে কি করলো? সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করলো। ঠিক আছে, আপনাকে বলা হয়েছে যে সংখ্যাটাকে 21 দিয়ে ভাগ করেন,
কিন্তু আপনি 21 দিয়ে ভাগ না করে কি করতেছেন, সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করতেছেন। এবং দ্য কোশিয়েন্ট অবটেইনড বাই হিম ওয়াজ 35, এবং তার ভাগফল কত আসতেছে, 35 আসতেছে। তো জিজ্ঞাসা করছে যে দ্য কারেক্ট কোশিয়েন্ট ইজ, সঠিক ভাগফল কত। তো সঠিক ভাগফল আনতে হলে আপনাকে সঠিক ডিভাইজর দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আপনাকে বলা হয়েছে যে এই 21 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবেন, এতে করে ভাগফল আসবে 35 আর ভাগশেষ আসবে কত, 0। আপনি মাতব্বরি করে করছেন কি, এখানে 21 দিয়ে ভাগ না করে সংখ্যাটাকে আপনি 12 দিয়ে ভাগ করে দিছেন, এর ফলে আপনার ভাগফল 0 আসছে, কোশিয়েন্ট আসছে কত, 35। তাহলে এখানে এই সংখ্যাটা কত এটা আপনি বের করতে পারবেন না। অর্থাৎ ডিভিডেন্ড ডিভিডেন্ড বের করার সূত্র হচ্ছে যে ডিভাইজরের সাথে কোশিয়েন্ট, ডিভাইজরের সাথে কোশিয়েন্টকে গুণ করে দিয়ে রিমাইন্ডারকে যদি আমি যোগ করে দেই, তাহলে আমি কি পাবো, ডিভিডেন্ড পেয়ে যাব। তাহলে এখানে ডিভিডেন্ড অর্থাৎ যেই সংখ্যাটাকে আমি ভাগ করছি সেই সংখ্যাটা কত, আপনি বলবেন যে ভাই খুব ইজি, আপনি 35-এর সাথে জাস্ট 12কে গুণ করে দেন। 35-এর সাথে 12 গুণ করলে কত হয়, 35 10 350, 35 দুগুণ 70, অর্থাৎ 420 হয়ে যায়। অর্থাৎ এই যে যেটাকে আমরা এন ধরতেছিলাম সেটা আমার কত, 420, অর্থাৎ আমার ডিভিডেন্ড হচ্ছে 420। তো আমি যদি এই 420কে এখন সঠিক ডিভাইজার অর্থাৎ 21 দিয়ে ভাগ করি, তাহলে আমি সঠিক কোশিয়েন্টটা পাবো। তো প্রশ্ন এটাই জিজ্ঞাসা করছে যে আপনার সঠিক কোশিয়েন্ট কত। তাহলে 21 এই 42-এর ভিতরে কতবার যাবে, 2বার যাবে, ভাগশেষ 0, 0 এখানে উঠে যাবে। অর্থাৎ আমার সঠিক কোশিয়েন্ট কত হয়ে যাবে, এই যে 20 হয়ে যাবে। এই 20 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে আমার সঠিক ভাগফল হচ্ছে 20। পনেরো এর 4টা ডিভিজিবল বাদ দেওয়ার কারণ হচ্ছে প্রশ্নে শুধু আপনাকে জিজ্ঞাসা করছে যে 3 দ্বারা ভাগ করা যাবে না এবং 5 দ্বারা ভাগ করা যাবে না, কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যার মধ্যে কিছু সংখ্যা আছে যাদেরকে আপনি 5 দিয়েও ভাগ করতে পারবেন। যেমন একটা সংখ্যা হচ্ছে আপনার 105, ঠিক আছে। আবার আরেকটা সংখ্যা হচ্ছে আপনার 120, 100, হ্যাঁ 120, 120। তারপরে আরেকটা সংখ্যা হচ্ছে আপনার 135, তারপরে আরেকটা সংখ্যা হচ্ছে আপনার 150। এই 105কে আপনি 3 দিয়েও ভাগ করতে পারবেন, 3 35-এ 105, 105কে আপনি 5 দিয়েও ভাগ করতে পারবেন, 5 21-এ 105। 120কে আপনি 3 এবং 5 দুইটা দিয়ে ভাগ করতে পারবেন, 135কেও আপনি 3 এবং 5 দুইটা দিয়ে ভাগ করতে পারবেন, 150কে আপনি 3 এবং 5 দুইটা দিয়েও ভাগ করতে পারবেন। তো প্রশ্নে শুধু বলতেছে যে 3 দ্বারা ভাগ করা যাবে না এবং 5 দ্বারা ভাগ করা যাবে না। তার মানে এই যে 105, 120, 135 এবং 150, এই 4টা সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল এবং 5 দ্বারা ডিভিজিবল। তার মানে কি এই এই 4টা সংখ্যা এই 3-এর মধ্যেও আছে, 5-এর মধ্যেও আছে। তার মানে একটা সংখ্যায় 2বার করে আছে না, একটা সংখ্যায় কি করে আছে, 2বার করে আছে। এই 4টা সংখ্যায় 3-এর মধ্যেও আছে, 5-এর মধ্যেও আছে। তাহলে এই যে ডাবল হয়ে যাচ্ছে, রিপিট হয়ে যাচ্ছে, এই রিপিটেশন যাতে না হয় এই জন্য আমরা কি করব, এই 4টা সংখ্যাকে বাদ দিব। এই 4টা সংখ্যাকে বাদ দিব, যে এই 4টা সংখ্যা 3 দিয়েও ভাগ করা যায়, 5 দিয়েও ভাগ করা যায়। তো এই 4টা সংখ্যা বাদ দিলে থাকবে কয়টা, 24টা সংখ্যা থাকবে, যেগুলোকে শুধুমাত্র 3 দিয়ে এবং শুধুমাত্র 5 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, কারণ প্রশ্নে বলেই দিছে যে হয় 3 দিয়ে ভাগ করা যাবে না অথবা 5 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে আমাদের বের করতে হবে যে 3 দ্বারা ভাগ করা যাবে এবং 5 দ্বারা ভাগ করা যাবে এমন সংখ্যা কয়টা আছে। ঠিক আছে, যেহেতু এই 4টা সংখ্যা রিপিট হয়েছে তাই আমি বাদ দিয়ে দিছি, বা এগুলো বাদ দিতে হয়। ওকে, আসেন 300 আশা করি বোঝা গেছে। 306 চলে যান, 306। 306 বলা হচ্ছে যে এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 5 লিভস দ্য রিমাইন্ডার 3, হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য স্কোয়ার অফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই 5। বলতেছে যে একটা সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে বা 3 ভাগশেষ থাকে। তাহলে ওই সংখ্যার বর্গকে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে। দেখেন, এই নাম্বার সিস্টেম বলেন বা এলসিএম এইচসিএফ বলেন, নাম্বার সিস্টেম বলেন বা এলসিএম এইচসিএফ বলেন,
এইগুলার মেইন কাজই হচ্ছে যে আপনি কত দ্রুত ভাগ করতে পারেন এইটা চেক করা, কত দ্রুত আপনি ভাগ করতে পারেন বা সংখ্যাগুলো নিয়ে আপনি কিভাবে খেলতে পারেন। তো এই যে বলতেছে যে একটা সংখ্যাকে আমি 5 দিয়ে ভাগ করে দিব এবং তার ভাগশেষ থাকবে 3, তাহলে এই ডিভিডেন্ডটা কত, অর্থাৎ এই কোন সংখ্যাটাকে আমি ভাগ করছি এটা জানি না। সো এগুলা নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। যদি আপনি না জানেন যে এখানে আপনার কোন সংখ্যাটাকে ভাগ করছেন বা ডিভিডেন্ডটা কত, এটা সহজ উপায় হচ্ছে আপনি ডিভাইজর লিখবেন, আপনার এই কোশিয়েন্ট বা ভাগফলকে 1 ধরবেন, আর এই ভাগশেষ যা বলছে প্রশ্নে 3 বলছে 3 ধরে নেন। তাহলে আপনার ডিভিডেন্ডটা কত হবে, ডিভিডেন্ড কত হবে, তাহলে ডিভিডেন্ড সমান সমান আমরা জানি ডিভাইজর গুণন কোশিয়েন্ট প্লাস হচ্ছে রিমাইন্ডার। তাহলে এখানে ডিভাইজর কত 5, কোশিয়েন্ট কত 1, আর রিমাইন্ডার কত 3। তার মানে 5 একে 5 আর 3 কত হয় 8। তার মানে এই যে আপনার ডিভিডেন্ড কত হবে 8 হবে। অর্থাৎ এই যে 5 দিয়ে 8কে ভাগ করলে আপনার ভাগশেষ কত থাকতেছে 3 থাকতেছে। এখন প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই যদি আপনি এই 8কে বর্গ করে দেন, 8-এর উপর মানে স্কোয়ার করেন, তাহলে 8-এর উপর স্কোয়ার করলে আমার কত হয়ে যাবে 8 64 হয়ে যাবে। তো বলতেছে যে এখন যদি আপনি 5 দিয়ে এই 64কে ভাগ করেন তাহলে ভাগশেষ কত হবে। তাহলে আমরা জানি যে 5 12 60 হয়ে যায়, তাহলে এখানে ভাগশেষ কত থাকে 4 থাকে না, তার মানে এই 4ই উত্তর হবে এখন। ঠিক আছে, 4 ইজ দ্য রাইট অ্যান্সার। 308-এ চলে যান, 308। হ্যাঁ, 308-এ বলা হচ্ছে যে হোয়েন n ইজ ডিভাইডেড বাই 4, n কে যদি 4 দিয়ে ভাগ করেন দ্য রিমাইন্ডার ইজ 3, তাহলে ভাগশেষ পাবেন 3। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 2n ইজ ডিভাইডেড বাই 4, যদি আপনি 2n কে 4 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার ভাগশেষ কত থাকবে। কিছুক্ষণ আগেই বলছি, এখানেও দেখেন এই n কে ভাগ করলে ভাগশেষ কত থাকতেছে 3 থাকতেছে। তো আপনি ধরে নেন যে এখানে কোশিয়েন্ট 1, তাহলে কোশিয়েন্ট যদি 1 হয় তাহলে n এর মান কত হবে, 4 কে 4 3 কত 7 হবে। তাহলে n এর মান যদি 7 হয়, প্রশ্নে বলছে যে 2n কে ভাগ করা লাগবে, তাহলে 2n সমান সমান কত হবে, আপনি বলবেন যে 7 2 14 হবে। তাহলে এখন যদি আমি এই 4 দিয়ে এই 14কে ভাগ করতে থাকি তাহলে ভাগশেষ কত পাবো, আপনি বলবেন যে 3 4 12, ভাগশেষ পাওয়া যাবে 2। ভাগশেষ কত পাওয়া যাবে 2 পাওয়া যাবে। আর সবাই পারে এই জন্য দেখতেছে না, বুঝেন নাই। 313-তে চলে যান, 313। নেন 313-তে কি বলতেছে, 313-তে বলা হচ্ছে যে এ নাম্বার ডিভাইডেড বাই 13 লিভস এ রিমাইন্ডার 1, and if the quotient thus obtained is divided by 5 we get a remainder of 3. What will be the remainder if the number is divided by 65? বলতেছে যে একটা সংখ্যাকে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকবে, আর যেই ভাগফলটা থাকবে সেই ভাগফলকে যদি আপনি আবার 5 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ থাকবে কত 3 থাকবে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার ইফ দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই 65, তাহলে ওই সংখ্যাটাকে যদি আমি 65 দিয়ে ভাগ করে দেই তাহলে ভাগশেষ কত থাকবে। ভাই সিচুয়েশনটা আগে বোঝার চেষ্টা করেন। এখানে বলতেছে যে একটা সংখ্যাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে এই সংখ্যাটা কত এটা তো আমি জানি না, এবং এখানে ভাগফল কত সেটাও জানি না, এবং বলতেছে যে ভাগশেষ থাকবে আমার কত 1 থাকবে। এরপরে আবার বলতেছে যে আমি যদি 5 দিয়ে এখন এই কোশিয়েন্টকে অর্থাৎ ভাগফলকে যদি ভাগ করে দেই,
ভাগফলকে যদি ভাগ করে দেই তাহলে আমার ভাগশেষ কত থাকবে? 3 থাকবে। তাহলে এই ধরে নেন যে 5 দিয়ে এই ভাগফলকে ভাগ করলে এখানে আমি কত পাবো? ভাগফল 1 পাবো। তাহলে ভাগফল যদি 1 হয় তাহলে এই কিউ এর মানটা কত হবে? আপনি বলবেন যে কিউ এখানে ডিভিডেন্ড, আর ডিভিডেন্ড বের করার সূত্র হচ্ছে ডিভাইজর ইন্টু কোশিয়েন্ট প্লাস রিমাইন্ডার। 5 একে 5, 3 8। তার মানে এই যে কিউ, এই কিউ এর মানটা আমরা পাইছি না, যে কিউ এর মান হচ্ছে 8। তো কিউ এর মান যদি 8 হয়, এখানে আপনি লিখে দিলেন যে কিউ এর মান 8। তাহলে এই যে এন সংখ্যাটা, এই সংখ্যাটা কত হবে? আপনি বলবেন না, এই সংখ্যাটা হবে এই যে ডিভাইজার ইন্টু কোশিয়েন্ট প্লাস হচ্ছে রিমাইন্ডার। 8 13 104, 104 আর একে কত হয়ে যায়? 105। তার মানে এই এন এর ভ্যালুটা আমার কত? 105। তো প্রশ্নে বলতেছে যে এই সংখ্যাটাকে যদি আপনি 65 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কত থাকবে? তাহলে 65কে 65, ভাগশেষ থাকে কত? 40। এই 40 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনশো পনেরোতে যান। 315। দেখেন 315টা একটু মনোযোগ দিবেন। এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না, তারপরেও যদি কখনো দিয়ে দেয় তাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দিন। এখানে 315তে বলতেছে যে এ নাম্বার when divided by three consecutive numbers 9, 11, 13 leaves the remainders 8, 9 and 8 respectively. If the order of divisors is reversed, the remainders will be, বলতেছে এ নাম্বার when divided by three consecutive numbers, একটা সংখ্যাকে যদি তিনটি ধারাবাহিক সংখ্যা 9, 11 এবং 13 দিয়ে ভাগ করে দেন তাহলে ভাগশেষ থাকবে কত? 8, 9 এবং 8। বলতেছে যে এই ডিভাইজার গুলাকে যদি আপনি রিভার্স করে দেন, অর্থাৎ প্রথমে তো আপনি 9, 11, 13 দিয়ে ভাগ করবেন, পরবর্তীতে যদি আপনি 13, 11 এবং 9 অর্থাৎ পিছন থেকে যদি ভাগ করে দেন, অর্থাৎ প্রথমে 13 দিয়ে ভাগ করবেন, তারপরে 11 দিয়ে, তারপরে 9 দিয়ে ভাগ করবেন, যদি এইরকম করেন তাহলে আপনার ভাগশেষ কত থাকবে? এখন কথা হচ্ছে যে ভাই আমি যে এখানে ভাগটা করব, যেই সংখ্যাগুলোকে ভাগ করব সেই সংখ্যাই তো আমি জানি না, সেই সংখ্যা কত সেই সংখ্যাই তো জানি না। তো এই প্রশ্নে একটা হিডেন বিষয় হচ্ছে প্রথমে আমাকে ভাগ করতে হবে 9 দিয়ে, 9 দিয়ে ভাগ করব। তো 9 দিয়ে আমি কাকে ভাগ করব জানি না, তো ধরে নিচ্ছি যে 9 দিয়ে আমি এক্স কে ভাগ করব। তো 9 দিয়ে এক্স কে ভাগ করলে ধরে নেন আমার ভাগফল আসবে কত? ওয়াই আসবে। আর 9 দিয়ে এক্স কে ভাগ করার পরে ভাগফল ওয়াই আসলে ভাগশেষ কত আসবে? প্রশ্নে বলেই দিছে যে 8 আসবে, 8। তাহলে ভাগশেষ 8। আবার এই যে ভাগফল আমার ওয়াই, এই ওয়াইকে যদি আমি 11 দিয়ে ভাগ করি তাহলে ধরে নেন যে আমার ভাগফল আসবে কত? জেড আসবে। আর ভাগশেষ কত আসবে? প্রশ্নে বলেই দিচ্ছে যে ভাগশেষ আসবে 9। আবার এই জেডকে যদি আপনি বলতেছে যে 13 দিয়ে ভাগ করে দেন, 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত আসবে? প্রশ্নে বলতেছে যে ভাগশেষ 8 আসবে। তাহলে এখানে ভাগফলটা কত হবে? এই ভাগফলটা কত এটা আমাকে বের করতে হবে। যে এখানে এই যে 13, যেমন 9 দিয়ে এক্স কে ভাগ করলে ভাগফল ওয়াই আসছে, 11 দিয়ে ওয়াই কে ভাগ করলে ভাগফল জেড আসছে, ঠিক সেম ভাবে 13 দিয়ে যে জেড কে ভাগ করছি ভাগশেষ আমার জেড আসছে। তাহলে এখানে ভাগফল কত আসছে এটা তো আমি জানি না, এটা আমার কত জানা নাই। তাহলে যেহেতু আমি জানি না এবং এখানে আমাকে বের করতে হবে ডিভাইজার গুলো, এই এক্স ওয়াই জেড এগুলো কিন্তু ডিভাইজার, ডিভাইজারের বাংলা কি আমি সঠিক বলতে পারতেছি না। হ্যাঁ, এই এক্স ওয়াই জেড হচ্ছে ডিভাইজার, আর এই 8, 9, 8, সরি এখানে একটা জিনিস ভুল বললাম, ডিভাইজার বলতেছি। এক্স ওয়াই জেড হচ্ছে আপনার ডিভিডেন্ড, এক্স ওয়াই জেড হচ্ছে আপনার হচ্ছে ডিভিডেন্ড, ডিভিডেন্ড। আর এই 8, 9, 8 এগুলো হচ্ছে আপনার রিমাইন্ডার, রিমাইন্ডার। আর এই যে 9, 11, 13 এগুলো হচ্ছে আপনার ডিভাইজার, এগুলো হচ্ছে আপনার ডিভাইজার। তো এই যে আমার টার্গেট হচ্ছে এই ডিভিডেন্ড গুলো বের করা, অর্থাৎ এক্স ওয়াই জেড এর মানগুলো বের করা। তো আমরা যদি এখানে বলি কথার কথা,
আমরা যদি এখানে বলি যে ভাই 13 দিয়ে জেডকে ভাগ করার পরে আমি ভাগফল পাইছি কত, 11 পাইছি, তাহলে এই জেড অর্থাৎ ডিভিডেন্ড, এই জেটের মান আমি বের করতে পারবো না? বের করতে পারবো। কারণ ডিভিডেন্ড কিভাবে বের করতে হয়, এই যে ডিভাইজর দিয়ে এই ভাগফলকে গুণ করতে হয়। তাহলে ডিভাইজর 13 ভাগফল হচ্ছে 1 আর রিমাইন্ডার কত 8, তার মানে কত 13 কে 13, 13 8 কত হয় 21 হয়। তার মানে জেটের মান আমি পেয়ে গেছি 21। এরপর আসেন ওয়াই এর মানটা কত, দেখেন ওয়াই এর মানটা বের করার জন্য কি করতে হবে আমাকে, এই যে 11 হচ্ছে আমার ডিভাইজর, আমার ভাগফল কত ছিল ওয়াই কে ভাগ করার পরে, জেড ছিল, এই যে জেড, রিমাইন্ডার কত ছিল, এই যে 9 ছিল। তাহলে আপনি খেয়াল করেন জেটের মান তো আপনি জানেন যে জেটের মান হচ্ছে 21, তাহলে 11 গুণন 21 প্লাস হচ্ছে 9 সমান সমান কত হবে, 11-র সাথে যদি আমরা 21কে গুণ করে দিই তাহলে পাবো 231, 231 আর 9 কত হয়ে যাবে, এই যে 240, তার মানে ওয়াই এর মানও আমি পাইছি। এখন আসেন এক্স এর মান ফাইন্ড আউট করি। এক্স এর মান কিভাবে পাওয়া যাবে, 9 হচ্ছে ডিভাইজর, 9 দিয়ে এক্স কে ভাগ করার ফলে ভাগফল কত আসছে, ওয়াই আসছে, রিমাইন্ডার কত, এই যে 8, তাহলে এই যে ওয়াই এর মান তো আমরা জানি যে ওয়াই এর মান হচ্ছে 240 যোগ হচ্ছে 8। এখন খেয়াল করেন 9 24-এ কত হয়ে যায়, আমরা সবাই জানি 9 24-এ 216, তার মানে হচ্ছে একটা শূন্য 1600, সরি 216 আর একটা শূন্য 2160, 2160 আর 8 কত হয়ে যায় 2168 হয়ে যাবে, যেটা হচ্ছে আমার এক্স এর মান। তাহলে এই যে এক্স এর মানটাই হচ্ছে 2168, ওয়াই এর মানটাই হচ্ছে 240 আর জেড এর মানটাই হচ্ছে 21। এখন আমাকে বলতেছে যে বাবা তুমি তো প্রথমে 9 দিয়ে ভাগ করছো, তারপরে 11 দিয়ে ভাগ করছো, তারপরে 13 দিয়ে ভাগ করছো, এখন যদি তুমি রিভার্স করো বিষয়টাকে, অর্থাৎ এখন তুমি 13 দিয়ে আগে ভাগ করবা, তারপরে 11 দিয়ে ভাগ করবা, তারপরে 9 দিয়ে ভাগ করবা, তাহলে তোমার ভাগশেষগুলো কি আসবে। তাহলে প্রথমে যদি আমি 13 দিয়ে ভাগ করি তাহলে কাকে ভাগ করব, এক্স কে ভাগ করব, এক্স এর মান কত, এই যে 2168, তাহলে এটার ভিতর কতবার যাবে, 13 একবার যাবে, 13 কে 13, হাতে থাকে 8, এই যে 6, 6 13 78, 6 13 হয়ে যাচ্ছে 78, 6 13 78, তাহলে এখানে 8, এখানেও কত থাকে 8 থাকে, তাহলে আবার যদি আমি 6 বার দিই তাহলে 6 13 78, ভাগশেষ কত থাকতেছে 10 থাকতেছে, অর্থাৎ 13 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকে 10 থাকে। আবার আমি এই যে ভাগফল প্রত্যেকবার এখানে ভাগফলগুলোকে ভাগ করছি না, 166-কে যদি আমি এই 11 দিয়ে ভাগ করি তাহলে কত পাওয়া যাবে, আপনি বলবেন যে 11 15 বার যাবে, 11 15-তে কত হয়ে যায় 165, তাহলে ভাগশেষ কত থাকে 1 থাকে, তার মানে 11 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত পাবো 1 পাবো। তারপরে আবার এই 15-কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে 9-কে 9, ভাগশেষ থাকে কত 6, অর্থাৎ 9 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে 6 থাকবে। তো প্রশ্নে তো এটাই বলতেছিল যে যদি আপনি 13 11 এবং 9 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করেন তাহলে আপনার ভাগশেষগুলো কত থাকবে, তখন আপনার ভাগশেষ থাকবে হচ্ছে আপনার 10 1 আর হচ্ছে 6, এই তিনটাই উত্তর, যে ভাগশেষ থাকবে 10 1 আর হচ্ছে 6। 321-এ চলে যাবেন, ম্যাথ নাম্বার 321। দেখেন ম্যাথ নাম্বার 321-এ বলা হচ্ছে যে ইফ 17 টু দি পাওয়ার 200 ইজ ডিভাইডেড বাই 18 দ্য রিমাইন্ডার ইজ, বলতেছে যে এই 17 পাওয়ার 200-কে যদি আপনি 18 দিয়ে ভাগ করে দেন তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ কত। দেখেন এই প্রশ্নগুলো আপনি যদি মানে ওরা যেই সূত্র দিছে, বইয়ে যেই সূত্র দেওয়া আছে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে করা আছে, ওইভাবে যদি করতে যান তাহলে আপনি ভুল করার সম্ভাবনা বেশি, আপনি ভুল করবেন অথবা ওই সূত্র মনে থাকবে না, উল্টাপাল্টা করে ফেলবেন। সো এই ধরনের প্রশ্নগুলো মূলত আপনার কিছু টেকনিক ইউজ করতে হয়, অর্থাৎ কিছু স্ট্র্যাটেজি আছে,
এই স্ট্র্যাটেজিগুলো মনে রেখে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো এটা মানে রিমাইন্ডারের অনেকগুলো থিওরেম আছে, ফার্মেট থিওরেম, চাইনিজ থিওরেম, অনেকগুলো থিওরেম আছে। তার মধ্যে এই প্রশ্ন যেগুলো দেয় বাংলাদেশে বা ইন্ডিয়াতে, এগুলো আসলে পজিটিভ নেগেটিভ রিমাইন্ডার দিয়ে আপনি সলভ করতে পারবেন। এখন কথা হচ্ছে যে পজিটিভ এবং নেগেটিভ রিমাইন্ডার আসলে কি জিনিস, এইটা একটু ব্যাখ্যা করার দরকার আছে। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ রিমাইন্ডার কি খেয়াল করেন। এখানে পাওয়ার কি আছে এটা বাদ দেন, ধরে নেন আপনাকে বললাম যে 17কে 18 দিয়ে ভাগ করেন, আপনি জীবনে ভাগ করতে পারবেন? জীবনে ভাগ করা সম্ভব? 18 দিয়ে 17কে কখনোই ভাগ করতে পারবেন না। কেন ভাগ করতে পারবেন না? কারণ হচ্ছে 18 দিয়ে যদি 17কে ভাগ করব, 18 দিয়ে আমি যদি এখানে এক হইতো, এক বেশি হইতো, অর্থাৎ ওপরেও যদি 18 হইতো নিচেও যদি 18 হইতো, তখন আমি ভাগ করতে পারতাম আরামসে, কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না। যেহেতু এখানে এক শর্ট আছে, এখানে এক যেহেতু শর্ট আছে, শুধু আছে কত? 17 আছে, এক নাই, অর্থাৎ এক নাই এখানে। তার মানে যেহেতু এক শর্ট আছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, যে এখানে একটা সংখ্যাকে ভাগ করলে, একটা সংখ্যা দিয়ে আর একটা সংখ্যাকে ভাগ করলে সাধারণত দুইটা ভাগশেষ পাবেন বা দুইটা রিমাইন্ডার পাবেন। একটা হচ্ছে আপনার পজিটিভ রিমাইন্ডার আর একটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার। সো আপনি যদি 18 দিয়ে 17কে ভাগ করেন, তাহলে এখানে পাবেন নেগেটিভ রিমাইন্ডার 1, -1, মানে -1 পাবেন, কারণ এখানে এক শর্ট আছে, আপনি ভাগ করতে পারতেছেন না। আবার আমি যদি আপনাকে বলি যে ভাই 19 দিয়ে আপনি 18কে ভাগ করেন, সরি 19কে আপনি 18 দিয়ে ভাগ করেন, তখন আপনি কি বলবেন? এখানেও আপনার দুইটা রিমাইন্ডার পাবেন, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এখানে পজিটিভ কত? এখানে দেখেন 18 দিয়ে তো আমি 19কে ভাগ করতে পারবো না, এখানে এক বেশি হয়ে গেছে, তার মানে এটা কি পজিটিভ রিমাইন্ডার, যে এখানে এক আমার ভাগশেষ থাকবে পজিটিভ, আর এখানে যেহেতু এক আমার কম শর্ট আছে, তাই এটা হইতেছে নেগেটিভ রিমাইন্ডার। তো আপনি একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে ভাই এই সেম জিনিস দেখেন, এখানে পাওয়ার কি আছে এটা আপাতত মাথায় নিয়েন না। আপনি চিন্তা করেন যে 18 দিয়ে 17কে ভাগ করব, সো 18 দিয়ে তো আপনি 17কে ভাগ করতে পারবেন না, কারণ এখানে এক শর্ট আছে। তার মানে এটা কি নেগেটিভ রিমাইন্ডার এক পাবো আমি। 18 দিয়ে 17কে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো সেটা হচ্ছে -1 পাবো। তো এই -1-এর ওপরে এই যে পাওয়ার কত আছে? 200 আছে। এই নেগেটিভ সংখ্যার ওপরে যদি জোড় সংখ্যা পাওয়ার থাকে, জোড় সংখ্যা পাওয়ার থাকে, তাহলে -1 দিয়ে এই 200, -1-এর ওপর 200 পাওয়ার মানে কি? এই -1 কতবার আছে? 200 বার আছে। -1 কতবার আছে? এরকম 200 বার আছে। তো 200 বার যদি -1 গুণ করেন, তাহলে আলটিমেটলি আপনার গুণফল কত আসবে? পজিটিভ আসবে না? এক আসবে না? তার মানে এই -1-এর ওপরে পাওয়ার 200 মানে এখানে রিমাইন্ডার কত হবে? এক হবে। রিমাইন্ডার কত হবে? এক হবে। তার মানে এই যে 17 পাওয়ার 200কে যদি আপনি 18 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনার এখানে নেগেটিভ রিমাইন্ডার পাবেন 1, আর -1-এর ওপরে পাওয়ার 200 মানেই হচ্ছে আপনার কত আসবে রিমাইন্ডার? পজিটিভ আসবে, পজিটিভ আসবে। এখন যদি আপনি বলতে পারেন যে যদি ভাগ মানে এখানে যদি বিজোড় সংখ্যা হয় তখন কি হবে, সেটা আমি দেখাবো, চিন্তা কোন কারণে। আপাতত এইটা বোঝেন, আপাতত এইটা বোঝেন যে যেহেতু এখানে এক শর্ট আছে, তার মানে এখানে নেগেটিভ রিমাইন্ডার আসবে কত? -1। তাহলে -1-এর উপরে পাওয়ার কত? 200। তো -1-এর উপরে পাওয়ার 200 মানে -1 এরকম 200 বার গুণ হবে। তো -1 যদি 200 বার গুণ হয়ে যায়, তাহলে এখানে এটা কত হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তার মানে 18 দিয়ে এই 17 পাওয়ার 200কে ভাগ করলে আপনি যে ভাগশেষটা পাবেন সেটা কত? +1। তার মানে উত্তর হবে +1। ঠিক আছে? 322-এ চলে যান। 322, এই যে এইবার আমরা বোধহয় দেখবো এটা, যে যদি নেগেটিভ আসে তাহলে কি হবে, মানে বিজোড় সংখ্যা আসলে কি হবে। দেখেন 322-এ বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 2 পাওয়ার 31 ইজ ডিভাইডেড বাই 5। বলতেছে যে এই 2 পাওয়ার 31কে যদি আপনি 5 দিয়ে ভাগ করে দেন, তাহলে আপনার ভাগশেষ কত আসবে? ভাগশেষ কত আসবে? তাহলে খেয়াল করেন, এই 2 পাওয়ার 31কে চাইলে আমরা এইভাবে লিখতে পারি না, যে 2-এর ওপর পাওয়ার 1 ইন্টু 2-এর ওপর পাওয়ার 30, তাহলেই তো আমার 2 পাওয়ার 31 হয়ে যায়। হয় কি না? অবশ্যই হয়, কারণ আমরা সূচকের অঙ্ক এইভাবে করে আসছি,
যে এখানে গুণ থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে 30 আর 1 কত হয়ে যায়, 31 হয়ে যায়। এখন আপনি চিন্তা করেন, আমরা যখন একটা সংখ্যার ভাগশেষ বের করতে চাই, অর্থাৎ একটা সংখ্যাকে আর একটা সংখ্যাতে ভাগ করে যখন ভাগশেষ বের করতে চাই, তখন আমরা কি করতে থাকি, ভাগ করতেই থাকি, অর্থাৎ আমরা ডিভাইজর দিয়ে ওই সংখ্যাটার কাছে যাওয়ার চেষ্টা করি, কাছে যাওয়ার চেষ্টা করি। তো এখানে খেয়াল করেন, এখানে 2 পাওয়ার 1 আছে, এখানে 5 দিয়ে ভাগ করা যাবে এমন সংখ্যা কত, অর্থাৎ আপনার এগুলো হচ্ছে মূলত একটু সেন্সের বিষয়, যে আপনি 5 দিয়ে ভাগ করা যাবে এমন কাছাকাছি সংখ্যায় চলে যাবেন, কাছাকাছি সংখ্যা। তো 5 দিয়ে ভাগ করা যাবে এমন কাছাকাছি সংখ্যায় যাইতে হবে, যাতে করে ধরেন যে এইরকম হবে, 5 দিয়ে আপনি 6কে ভাগ করবেন, তো ভাগ করতে তো পারবেন না, একবার যাবে, 5 × 5, অর্থাৎ এমন মানে 5-এর কাছাকাছি এমন একটা সংখ্যায় যাবেন যাতে করে আপনার রিমাইন্ডার হয় পজিটিভ রিমাইন্ডার 1 আসে অথবা নেগেটিভ রিমাইন্ডার 1 আসে। অর্থাৎ আপনার ভাগশেষ 1 আসতে হবে, সেটা হয় পজিটিভ হোক অথবা নেগেটিভ হোক। কথা বোঝা গেছে? আপনি এখানে 5 দিয়ে ভাগ করবেন, তো এই 2কে তো আপনি চাইলেই কাছাকাছি নিয়ে যাইতে পারবেন না, কারণ 2-এর উপর পাওয়ার 1, 2-এর উপর পাওয়ার 1 মানে এটা 2 থাকবে, কিন্তু চাইলেই আপনি এটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। এই 2-এর উপর পাওয়ার 30কে চাইলে আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু আপনার টার্গেট হচ্ছে 5 দিয়ে এমন একটা সংখ্যাকে ভাগ করব যাতে করে আমার ভাগশেষ হয় পজিটিভ 1 হবে, না হলে নেগেটিভ 1 হবে, অর্থাৎ আমি একে নিয়ে যাব যেভাবেই হোক। কারণ একে নিয়ে যাওয়ার কারণ এখানে একটাই, কারণ 1-এর উপরে পাওয়ার আপনি যাই দেন না কেন, ওইটা ঘুরে ফিরে ওই একই হয়ে যাবে। তো এখানে খেয়াল করেন, আমরা এই 2 পাওয়ার 30কে এভাবে লিখতে পারি না, যে 2-এর উপরে পাওয়ার 2 দিলাম, তার ওপরে আবার 15 দিলাম, তাহলে 15 দোকানে তো 30ই হয়ে গেল বিষয়টা, তাই না? তাহলে খেয়াল করেন, 2-এর উপরে পাওয়ার 1 মানে এখানে 2 থাকলো, 2-এর উপরে পাওয়ার 2 মানে কত, এখানে 4 হয়ে গেল, আর উপরে কত, এই যে 15। এখন খেয়াল করেন, 2কে আপনি অ্যাজ ইট ইজ রেখে দেন, 2কে আপনি অ্যাজ ইট ইজ রেখে দিলেন, 5 দিয়ে কি 4কে ভাগ করতে পারবেন? 5 দিয়ে 4কে ভাগ করা পসিবল? কখনোই ভাগ করতে পারবেন না। তার মানে কি, এখানে ভাগ করতে পারবো না, কারণ এখানে আমার 1 শর্ট আছে, এখানে আমার কি আছে, 1 শর্ট আছে আমার। তো যেহেতু 1 শর্ট আছে, তার মানে এখান থেকে যে রিমাইন্ডারটা পাবো সেটা কি, নেগেটিভ রিমাইন্ডার পাবো। তার মানে এখানে যেটা পাবো সেটা হচ্ছে নেগেটিভ রিমাইন্ডার 1, ওপরে পাওয়ার কত, 15, এখানে কত, 5। এখন কথা হচ্ছে যে যখন এই নেগেটিভ রিমাইন্ডারের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা হবে, নেগেটিভ রিমাইন্ডারের উপরে পাওয়ার বিজোড় সংখ্যা হবে, তখন কি করতে হবে, জোড় সংখ্যা থাকলে নেগেটিভ হয়ে যাবে। যেমন খেয়াল করেন, যদি পাওয়ার মানে নেগেটিভ রিমাইন্ডারের উপরে পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, জোড় সংখ্যা হয়, তাহলে এইটা ক্যালকুলেশন করলে আপনি পজিটিভ 1 পাবেন। কিন্তু যদি নেগেটিভ রিমাইন্ডারের ওপরে পাওয়ার এইরকম বিজোড় সংখ্যা হয়, তাহলে আপনাকে কি করতে হবে, যেই কাজটা করতে হবে, এই যে যেই সংখ্যাটা দিয়ে আপনি ভাগ করতেছেন, অর্থাৎ ডিভাইজর, অর্থাৎ এই যে 5 দিয়ে ভাগ করতেছি, তখন আপনাকে কি করতে হবে, এই যে নেগেটিভ রিমাইন্ডার -1, এইটার সাথে আপনি যেটা দিয়ে ভাগ করতেছেন, অর্থাৎ আপনার ডিভাইজর, এই ডিভাইজরকে যোগ করে দিবেন। তো এই -1-এর সাথে 5 যোগ করলে কত হয়ে যাবে, 4 হবে না ভাই? 4 হবে। তখন আপনি এখানে লিখতে পারেন যে 2 × 4 ইজ ভাগ কত, 5। তো 2-এর সাথে 4 গুণ করলে কত হয়, 8 হয়। তো এই 8কে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, কিছুক্ষণ আগেই দেখছি যে 5 দিয়ে যদি 8কে ভাগ করি, তাহলে আমার রিমাইন্ডার কত আসে, 3 আসে। তার মানে 5 দিয়ে 8কে ভাগ করলে এখানে আপনার রিমাইন্ডার আসবে কত, 3 আসবে। তার মানে এই যে 2 পাওয়ার 31, এইটাকে যদি আপনি 5 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার রিমাইন্ডার কত আসবে, এই যে 3 আসবে। এই 3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। বোঝা গেছে? শুধু এই বিষয়টা মাথায় রাখেন যে যখন আমার নেগেটিভ রিমাইন্ডার আসবে তখন কি হবে, আর যখন আমার নেগেটিভ রিমাইন্ডারের উপরে পাওয়ার অড সংখ্যা আসবে তখন আমাকে কি করতে হবে। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যে যেইটা দিয়ে ভাগ করবেন সেইটার কাছাকাছি নিয়ে যাবেন, সেই সংখ্যার কাছাকাছি এমন কোনো সংখ্যায় এটাকে কনভার্ট করে দিবেন যাতে করে আপনার রিমাইন্ডার হয় পজিটিভ রিমাইন্ডার আসে, না হলে নেগেটিভ রিমাইন্ডার 1 আসে। ঠিক আছে? কারণ আপনার টার্গেটই হবে 1 বানানো, সেটা যেভাবেই হোক। বোঝা গেছে বিষয়টা? এখানে সঠিক উত্তর হচ্ছে 3। তিনশো চব্বিশে চলে যান। 324।
324 কি বলতেছে যে 7 to the power 19 plus 2 is divided by 6, the remainder is what? দেখেন এটা সহজ অঙ্ক। 7 to the power 19 plus 2 কে যদি আপনি 6 দিয়ে ভাগ করেন তাহলে ভাগশেষ কত হবে? আমি কি বলছি, পাওয়ার ভুলে যান, পাওয়ার কত আছে এটা ভুলে যান। আপনি চিন্তা করেন যে 7কে আপনি 6 দিয়ে ভাগ করবেন, তো 6 দিয়ে যদি 7কে ভাগ করেন তাহলে আপনার রিমাইন্ডার কত থাকবে? 1 থাকবে। তার মানে 6 দিয়ে 7কে ভাগ করলে রিমাইন্ডার 1, 1-এর উপর পাওয়ার 19 প্লাস 2। তাহলে খেয়াল করে দেখেন 1-এর উপরে পাওয়ার 19 মানে কত? 1-এর উপরে আপনি যাই পাওয়ার দেন না কেন আপনার ফলাফল কত আসবে? 1ই আসবে। তাহলে 1-এর সাথে যদি এই 2কে যোগ করে দেন তাহলে আপনার কত আসে? 3 আসে না? তার মানে এখানে রিমাইন্ডার কত হবে? 3 হবে। মূল কথা আপনার রিমাইন্ডার যেভাবে হোক যেমনে হোক এক বানানো, এক বানানো হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, এক বানালেই আপনার কাজ শেষ। 346-এ চলে যান। দেখেন 346-এ বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ওয়েন 4 power 61 ইজ ডিভাইডেড বাই 51। বলতেছে যে 4-এর ওপরে পাওয়ার 61 এইটাকে যদি 5 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনার ভাগশেষ কত হবে? তাহলে খেয়াল করেন ওই যে আগের মতোই 2 power 31 ওইটার মতোই আমি করতে পারি যে এখানে 4-এর ওপরে পাওয়ার 1 আর 4-এর ওপরে পাওয়ার 60 করলাম, ডিভাইডেড কত? 5। আমি তো এই 4কে চেঞ্জ করতে পারবো না, সো 4কে 4-এর মতোই রেখে দিলাম, কিন্তু এইটাকে চাইলেই চেঞ্জ করতে পারবো, এটাকে চাইলেই চেঞ্জ করতে পারবো। এখন আপনি বলতে পারেন, দেখেন আপনি অনেক কিছু বলতে পারবেন যে ভাই আপনি তো এই 4কে 4-এর উপরে স্কোয়ার করে এইটার উপরে 30 করতে পারেন, তাহলে তো এই যে 4-4-এ 16 হয়ে যাবে আর ওপরে 30। তো আপনি তো এটাকে 5 দিয়ে যখন ভাগ করবেন, 16কে যখন আপনি 5 দিয়ে ভাগ করে দিবেন তখন 3-5 15, হাতে থাকবে কত? 1 থাকবে। হাতে থাকবে কত? 1 থাকবে না? তো 1-এর উপরে পাওয়ার 60 মানে কত? 1-এর উপরে পাওয়ার 60 মানে কত? আপনার ভাগশেষ 1 না? ভাগশেষে 1 আছে। তো 1-এর উপরে পাওয়ার এখানে কত আছে? এই যে দেখেন 30 আছে না? 30 পাওয়ার। তো 1-এর উপরে যত পাওয়ারই থাক না কেন, যত হাজার যত লাখই দেন, পাওয়ার কত হবে? মানে ফলাফল কত হবে? একই হবে না? একই হবে। তাহলে এখানেও সেম জিনিসটা যদি আপনি করেন যে 4-এর উপরে আপনি পাওয়ার দিলেন কত? 2, তারপরে আবার পাওয়ার দিলেন কত? 30। তাহলে এই যে 30 × 60 মিলে গেল, নিচে ভাগ করলেন কত? 5 দিয়ে। এখন খেয়াল করেন 4 গুণন এই যে 4-4-এ 16, 5 দিয়ে 16কে ভাগ করলে ভাগশেষ থাকে কত? 1। 1-এর উপরে কত? পাওয়ার 30। তো 1-এর উপরে পাওয়ার 30 মানে কত? একই হবে। তাহলে নিচে কত? 4। তো এই যে 5 দিয়ে যদি আপনি 4কে ভাগ করে দেন, 5 দিয়ে যদি আপনি 4কে ভাগ করে দেন তাহলে দেখেন এখানে একটা বিপত্তি আছে, এখানে একটা বিপত্তি আছে। 4-একে 4, 5 দিয়ে যদি আপনি 4কে ভাগ করে দেন তাহলে আপনার ফলাফলটা কত আসে, অর্থাৎ ভাগশেষটা কত আসবে? এখানে ভাগশেষটা কত আসবে? একটা জিনিস খেয়াল করেন, 5 দিয়ে কি আপনি 4কে ভাগ করতে পারবেন? এখানে মানে রিমাইন্ডার থিওরেমের বেশ কয়েকটা কনসেপ্ট আছে, ঠিক আছে? তার ভিতরে এটা একটা কনসেপ্ট যে 5 দিয়ে কি আপনি 4কে ভাগ করতে পারবেন? ভাগ করতে পারবেন না। তাহলে কি হবে? তাহলে কি হবে? এখানে কি আসতেছে? 5 দিয়ে 4কে ভাগ করতে গেলে আপনি 0 বার দিবেন, তাই তো কথা? কারণ 5 একবার তো দিতে পারবেন না। একবার কি দিতে পারবেন? একবার দিতে পারবেন না। আপনি দিলে 5 দিয়ে 4কে ভাগ করতে গেলে 0 বার ভাগ দেওয়া লাগবে। তো 5 দিয়ে যদি 0কে 0 বার দেন তাহলে 5-এর সাথে 0 গুণ করলে এখানে কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর 4 থেকে 0 বিয়োগ করলে এখানে ভাগশেষ কত আসবে? 4 আসবে না? তার মানে 5 দিয়ে যখন 4কে ভাগ করবেন তখন আপনার ভাগশেষ কত আসবে? 4 আসবে না ভাই? 4 আসবে। এইটাকে আবার সেম ওই যে যেটাকে বললাম যে এখানে 5 দিয়ে তো আপনি 4কে ভাগ করতে পারবেন না, ভাগ করলেও আপনার এখানে রিমাইন্ডার কত আসবে? -1 আসবে না? -1, কারণ এখানে তো আপনার 1 শর্ট আছে, 1 শর্ট আছে। তাহলে আমি কি বলছি যে যদি আপনার এখানে 1 শর্ট থাকে তাহলে আপনি কি করবেন? এই মানে নেগেটিভ থেকে এই যেটা দিয়ে ভাগ করতেছেন সেটা বিয়োগ করে দিবেন, তাহলে কত আসবে? এখানে 4 আসবে না? 4 আসবে। সো এখানে সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে এটা
সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা, যে 5 দিয়ে 4কে ভাগ করা, কারণ 4 একে 4, নিচে আছে 5, 5 দিয়ে 4কে ভাগ করব। কিভাবে ভাগ করব? 5 দিয়ে তো 4কে ভাগ করতে পারবো না, সর্বোচ্চ আমি 0 বার দিতে পারবো। তো 5 দিয়ে যদি 0 বার দেই তাহলে এখানে আসবে 0, আর 4 থেকে 0 বিয়োগ করলে এখানে ফলাফল কত আসবে? 4 আসবে। তার মানে 5 দিয়ে 4কে ভাগ করলে আমার ভাগশেষ কত হবে? 4 হবে। সুতরাং 5 দিয়ে এই 4 পাওয়ার 61কে ভাগ করলে আমার ভাগশেষ কত থাকবে? 4 থাকবে। ঠিক আছে, এইটাকে আরেকটু সুন্দরভাবে করা যায়। এইটাকে যদি আপনি চিন্তা করেন যে এটাকে আমি আরেকটু সুন্দরভাবে করব, সেই সুন্দরভাবে কিভাবে করা যায় দেখেন। আরেক ভাব আছে যেটাতে আমি চাইলেই পজিটিভ এক রিমাইন্ডার নিতে পারি। কিভাবে দেখেন, এই যে 4 পাওয়ার 61, নিচে হচ্ছে 5, তাহলে খেয়াল করেন 4 দশমিক, এই যে 4 পাওয়ার 60 ডিভাইডেড 5, তারপরে দেখেন 4 দশমিক 4-এর উপরে যদি আমি পাওয়ার 4 করে দেই, আর উপরে আমাকে কত লিখতে হবে? 15 লিখতে হবে, নিচে কত? 5। তাহলে 4-এর উপরে পাওয়ার 4 মানে কত? 4 বার 4 গুণ করে দেওয়া, 4 বার 4 গুণ করে দেওয়া মানে কত? এখানে 256 না? 256, 4 4-এ 16, 4 16 64, 4 64-তে কত? 256। তার মানে এখানে কত হবে? 4 ইন্টু এই যে 256-র ওপরে পাওয়ার হচ্ছে 15 ডিভাইডেড কত? 5। এখন আপনি চাইলেই তো বলতে পারবেন যে ভাই 5 দিয়ে 256-কে ভাগ করা যায়, কারণ 5 51-তে কত হয়ে যায়? 255 হয়ে যায়। তো 256 থেকে 255 বাদ দিলে আমার ভাগশেষ কত থাকে? 1 থাকে। তাহলে 5 দিয়ে 256-কে ভাগ করলে যদি আমার ভাগশেষ 1 থাকে, তাহলে 4 গুণন 1-এর উপরে পাওয়ার কত? 15। আর 1-এর উপরে আপনি যাই পাওয়ার দেন না কেন, আপনার কি থাকবে? পাওয়ার একই হবে। তাহলে 4 আর 1-এ গুণ করলে আপনার ভাগশেষ কত হবে? 4 হয়ে যাবে না ভাই? 4 হয়ে যাবে। তো এই 4ই উত্তর হবে, যে 5 দিয়ে 4 পাওয়ার 61-কে ভাগ করলে যে ভাগশেষ পাবো সেটা আমার 4। ও শিট, 51 দিয়ে, শিট শিট শিট, এটা বলবেন না। দেখেন এইটা তো তাহলে তো ইয়ে হয়ে গেল, বিষয়টা সেমই হবে। দেখেন আমি 51 ধরেই হিসাব করছি, কিন্তু লিখছি আমি 5। দাঁড়ান, ওয়েট, আমি একটু আরেকটু বার, একটা বার আমি ভালোভাবে আরেকটা বার দেখাই দিই, হ্যাঁ, তাহলে বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। দেখেন 51 না, 51, খেয়াল করে দেখেন, সেম কাজই করব। 4 ইন্টু 4 পাওয়ার 60, নিচে কত? 51। তাহলে এই যে 4 ইন্টু 4-এর উপরে পাওয়ার 4, ওপরে কত? 15, নিচে কত? 51, তাই না? তাহলে 4 ইন্টু এখানে কত হবে? 256, ওপরে কত? 15, ডিভাইডেড কত? 51। তাহলে 51 এটার ভিতরে কতবার যাবে? 5 বার যাবে। 5 বার গেলে 255, ভাগশেষ কত? 1। তাহলে 4 গুণন 1-এর উপরে পাওয়ার কত? 15। তার মানে হচ্ছে 4 গুণন পাওয়ার যতই দেন 1, তাহলে 4 একে কত হবে? 4 হবে না? 4 হবে না? দেখেন এইবার ঠিক আছে কিনা, এইবার ঠিক আছে কিনা, এইবার ঠিক আছে কিনা। 51 ধরেই করে গেছি, বাট লিখছি আমি শুধু 5, আর বলতেওছি আমি 5, বুঝছেন? এইবার দেখেন এইবার ঠিক আছে কিনা। এরপরে আমরা চলে যাই পরেরটাতে, 356 নম্বরে। দেখেন 356, এই প্রশ্নটা আসছিল কোন একটা পরীক্ষায়। দেখেন এখানে আমাকে বলা হচ্ছে 0.07 গুণন 0.07 গুণন 0.07, তারপরে বলতেছে যে মাইনাস 0.05 গুণন 0.05 গুণন 0.05। এটাকে ভাগ করব আবার কি দিয়ে? এইটাকে আবার ভাগ করতে হবে 0.07 গুণন 0.07 যোগ 0.07
0.07 গুণন 0.05 যোগ 0.05 যোগ 0.05। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা যদি এইটাকে এ ধরি, অর্থাৎ এই যে 0.07কে যদি আমরা এ মানি আর 0.05কে যদি আমরা বি মানি, তাহলে এই যে তিনবার গুণ হয়েছে, তাহলে এটাকে আমরা এ কিউব বলতে পারি, মাইনাস এখানে 3টা 5 আছে, এটাকে আমরা কি বলতে পারি, বি কিউব বলতে পারি। তাহলে ওপরে কি হয়ে গেল, এ কিউব মাইনাস বি কিউব হয়ে গেল, আর নিচে কত, এই যে স্কোয়ার প্লাস এই যে এ আর বি মিলে হচ্ছে এ বি, প্লাস এখানে গুণ হবে, এখানে যোগ না, এখানে গুণ হবে 0.05 গুণন 0.05, অর্থাৎ এইটা হচ্ছে আমার বি স্কোয়ার হয়ে যাবে, বি স্কোয়ার হয়ে যাবে। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে কত আছে, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে গেল। তার মানে এ মাইনাস বি সমান সমান কত, এর মান আমরা ধরছি 0.07, বির মান আমরা ধরছি 0.05, তাহলে বিয়োগ করলে কত হবে, 0.02 হয়ে যাবে। এই 0.02 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা বোধহয় আসছিল কোনো একটা ব্যাংকের পরীক্ষায়। তিনশো 64তে যান। দেখেন 364তে কি বলা হচ্ছে, যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লিস্ট 4 ডিজিট নাম্বারস দ্যাট বিগিনস উইথ 3 অ্যান্ড এন্ডস উইথ 5 ইজ, বলতেছে যে আপনার 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 3 দিয়ে শুরু হবে এবং 5 দিয়ে শেষ হবে, এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 3 দিয়ে শুরু হবে এবং 5 দিয়ে শেষ হবে, এই ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যার পার্থক্য কত। তাহলে আমরা যদি লার্জেস্ট নাম্বার চিন্তা করি, 3 দিয়ে শুরু হবে, পরের 2 ডিজিট 9 আর শেষ ডিজিট কত, 5। আর যদি আমরা স্মলেস্ট সংখ্যা হিসাব করি, প্রথম ডিজিট 3, মাঝখানের 2টা ডিজিট 0, শেষের ডিজিট 5, তাহলে এইটাকে আমাকে বিয়োগ করতে বলতেছে যে এই বড় সংখ্যার ছোট সংখ্যার পার্থক্য কত। তখন আমি বিয়োগ করলে বলতে পারবো যে এই বড় সংখ্যার ছোট সংখ্যার পার্থক্য হচ্ছে আপনার 990। তিনশো 69 যান। দেখেন 369 বলা হচ্ছে যে দ্য ডিফারেন্স বিটুইন 4/5 অফ এ নাম্বার অ্যান্ড 45% অফ দ্য নাম্বার ইজ 56, বলতেছে যে একটা সংখ্যার 4/5 এবং ওই একই সংখ্যার 45%-এর বিয়োগফল যদি 56 হয়, হোয়াট ইজ 65% অফ দ্য নাম্বার, তাহলে ওই সংখ্যার 65%-এর মান কত। আমরা পার্সেন্টেজে দেখে আসছি যে এই যে 4/5, এই ফ্র্যাকশনাল ভ্যালুর পার্সেন্টেজ ভ্যালু কত, 80%। 80%। তো প্রশ্ন বলতেছে যে একটা সংখ্যার এই যে 4/5 মানে হচ্ছে 80%, আর হচ্ছে আপনার কত, 45%। এই সংখ্যাটার 80% আর 45%-এর পার্থক্য কত দেওয়া আছে, 56 দেওয়া আছে। তো 80 আর 45-এর বিয়োগফল কত হবে, 35 হবে। তার মানে 35% সমান সমান যদি 56 হয়, জিজ্ঞাসা করছে যে 65% সমান সমান কত হবে, তাহলে যে 56 ইন্টু 65 ডিভাইডেড কত, 35, 5 13 বার, 5 7 বার, 7 এটার ভিতর 8 বার যাবে, 8 13 কত হয়ে যাবে, 104 হয়ে যাবে, 104। তার মানে সংখ্যাটার 65%-এর মান কত, 104।
পরেরটাতে যান 377। দেখেন 377-এ বলতেছে যে an officer was appointed on maximum daily wages on contract money of টাকা 4,956, but on being absent for some days he was paid 3,894. for how many days was he absent? বলতেছে যে একজন অফিসারকে দৈনিক সর্বোচ্চ মজুরি দিয়ে চাকরিতে রাখা হলো, এতে করে তাকে দেওয়া হয় হচ্ছে 4,956 টাকা বেতন। সে কিছুদিন কাজে অনুপস্থিত থাকায় তাকে 3,894 টাকা বেতন দেওয়া হলো। তাহলে সে মোট কতদিন অনুপস্থিত ছিল? তাহলে দেখেন এখানে আবার ওই যে লসাগু গসাগুর কনসেপ্টটা কাজ করবে, যে তার টোটাল বেতন হচ্ছে 4,956 যদি সে কোনোদিন অ্যাবসেন্ট না থাকে, আর যদি সে অ্যাবসেন্ট থাকে তাহলে তার বেতন কত হচ্ছে 3,894। এখন কত হচ্ছে তার ডেইলি বেতনটা কত, তার ডেইলি ওয়েজটা কত হবে, ডেইলি সে কত টাকা বেতন পাবে? তো প্রশ্ন তো বলেই দিছে তার ডেইলি বেতন হবে সর্বোচ্চ পরিমাণ, সর্বোচ্চ। তো ডেইলি বেতন যে সর্বোচ্চ পরিমাণ, সেই সর্বোচ্চ পরিমাণটা কত সেটা বের করার জন্য আমাকে কি করতে হবে, এই দুইটার গসাগু করতে হবে, এই দুইটার গসাগু করতে হবে। এখন দেখেন গসাগুটা কিভাবে করব, এত বড় সংখ্যা দিলে এখানে ডিফারেন্স মেথড কাজ করবে না, এত বড় সংখ্যা দিলে এখানে ডিফারেন্স মেথড সাধারণত কাজ করে না। তাই আমরা কনভেনশনাল ওয়ে বেছে নেব, যে 3,894 দিয়ে যদি আমরা 4,956-কে ভাগ করে দেই তাহলে একবার যাবে। তাহলে এখানে কত, 2 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাত থেকে 1 9 0, এই যে 1,062 দিয়ে যদি 3,894-কে ভাগ করে দেই তাহলে সর্বোচ্চ কতবার যাবে? এখানে 3বার যাইতে পারে, যে 1,062 সর্বোচ্চ 3বার গেলে হয়ে যাবে 3,186। তার মানে 3বার গেলে হয়ে যায় হচ্ছে আপনার 3,186। তাহলে এইটা থেকে যদি আমরা 3,894-কে বাদ দিয়ে দিই তাহলে কত পাবো, 708 পাবো। এই 708 দিয়ে যদি আমরা 1,062-কে ভাগ করে দেই, শিট, 1,062-কে ভাগ করে দিই তাহলে কতবার যাবে, একবার দিতে পারবো। তাহলে এই যে 708, তাহলে থাকবে কত, এখানে 354 থাকবে। 354 দিয়ে যদি 708-কে ভাগ করি তাহলে 2বার যাবে। তার মানে এই যে দুইটা সংখ্যা, এই দুইটা সংখ্যার যে গসাগু সেটা আমার কত বের হয়েছে, এই যে 354 বের হয়েছে। তার মানে এই যে বলতেছে যে তার দৈনিক মজুরি হবে সর্বোচ্চ, তার মানে তার দৈনিক মজুরি কত টাকা, 354 টাকা। তার দৈনিক মজুরি কত টাকা হবে, 354 টাকা। তাহলে দৈনিক মজুরি যদি 354 টাকা হয় আর সে যদি অনুপস্থিত না থেকে কাজ করে তাহলে বেতন পাবে 4,956। তাহলে সে এখানে কতদিন কাজ করছে, এই যে 4,956, এই 4,956-কে যদি আপনি 354 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি পাবেন হচ্ছে 14, অর্থাৎ সে 14 দিন কাজ করছে। 14 দিন কাজ করলে এত টাকা পায়। এখন সে বেতন পাইছে কত, 3,894। এখানেও তার দৈনিক মজুরি 354 টাকা ছিল। তাহলে 3,894-কে যদি আমরা 354 দিয়ে ভাগ করে দেই তাহলে দেখতে পারবো সে কতদিন কাজ করছে, 11 দিন কাজ করছে। তাহলে কাজ করার কথা 14 দিন, কাজ করছে 11 দিন। তার মানে অনুপস্থিত ছিল কতদিন, অনুপস্থিত ছিল কতদিন, 14 দিনের জায়গায় 11 দিন কাজ করছে। তার মানে 3 দিন অনুপস্থিত ছিল। এই 3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সে মূলত 3 দিন কাজে অনুপস্থিত ছিল। পরেরটাতে যান 378, লাস্ট ম্যাথ আজকের 378। দেখেন 378-এ বলতেছে যে ইফ দ্য ডিফারেন্স অফ দ্য স্কোয়ারস অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ 19, বলতেছে যে দুইটা সংখ্যার বর্গের পার্থক্য 19, ফাইন্ড দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দিস নাম্বারস। তাহলে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল কত হবে? তাহলে আমি ধরে নিচ্ছি যে একটা ন্যাচারাল নাম্বার এ আর একটা হচ্ছে বি।
তাহলে এই দুইটা সংখ্যার যে বর্গ এদের পার্থক্য কত? 19। তাহলে আমরা সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 19। 19 হচ্ছে একটা প্রাইম নাম্বার, তার মানে এখানে এ প্লাস বির ভ্যালু হয় 19 হবে আর এ মাইনাস বির ভ্যালু কত হবে? 1 হবে। তাহলেই শুধুমাত্র 19 হওয়া সম্ভব, তাছাড়া অন্য কোনো ওয়ে নাই যেখানে আপনি 19 মিলাইতে পারেন। তাহলে যদি এ প্লাস বি সমান সমান 19 হয় আর এ মাইনাস বি সমান সমান 1 হয়, তাহলে আমি বলতে পারি যে এর মান হবে 10, বির মান হবে কত? 9। তাহলে এই যে এ প্লাস বি সমান সমান 10 প্লাস 9 19 হওয়া পসিবল, আর এই যে এ মাইনাস বি সমান সমান 10 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 1 হওয়া পসিবল। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে এই দুইটা সংখ্যার বর্গের যোগফল কত হবে। তাহলে এর মান যদি 10 হয়, বির মান যদি 9 হয়, তাহলে কত হচ্ছে? 100 যোগ 9 9 81 ইজ ইকুয়াল টু 181। অর্থাৎ দুইটা সংখ্যার বর্গের যোগফল কত হয়ে যাবে? 181 হবে। বোঝা গেছে কিনা? এই হচ্ছে আমাদের মূলত আজকের পড়াশোনা, ঠিক আছে? আমরা কালকে ক্লাস করব, আবার কালকে শনিবার, রবিবার, সোমবার আমরা টানা 3 দিনে ক্লাস করব, ঠিক আছে? আশা করি 3 দিনের ভিতরে আর 4টা ক্লাস আমি শেষ করাই দিতে পারবো। একদিন হয়তো একটু কষ্ট বেশি করতে হবে, কারণ এলসিএম এইচসিএফ এমনিতেই সহজ। ওই দিন হয়তো একসাথে আমরা 2টা ক্লাস করবো, অর্থাৎ 40টা ম্যাথ সমাধান করবো। আমরা তো মোটামুটি 2 ঘন্টা হয়ে যাবে। 40টা ম্যাথ সমাধান করবো, তার মানে যে 4 ঘন্টা ধরে ক্লাস করতে হবে এমন না। আপনারা তো নর্মালি আমার সাথে 2 ঘন্টা আড়াই আড়াই ঘন্টা ধরে ক্লাস করে অভ্যস্ত। হ্যাঁ, সকালেই নিব, সকালেই নিব, টেনশন নাই, সকালেই নিব। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে।